হামিংবার্ড ওঠো। ফিওনা ধীরে ধীরে চোখ খুলে তাকালো, আর মুহূর্তেই তার দৃষ্টি গিয়ে পড়ল জ্যাসপারের ক্ষতগুলোর দিকে। চোখে উদ্বেগ নিয়ে উৎকণ্ঠায় বলল, তোমার কি ব্যথা হচ্ছে? ক্ষতগুলো এখনো শুকায়নি, একটু বসো, আমি আবার দেখছি। জ্যাসপার মৃদু হাসি দিয়ে বলল, আমি ঠিক আছি, এত চিন্তা করার কিছু নেই আমাকে নিয়ে। সে ফিওনাকে কাছে টেনে নিল আর তার গালে আলতো করে একটা চুমু দিল। কিন্তু ভেতরে ভেতরে জ্যাসপারের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। মনে মনে সে ভাবল, ড্রাকোনিস আর ভেনাস দেবতা ঠিকই বলেছিলেন, আমার জন্যেই ফিওনার জীবন বিপন্ন হয়েছে। দুইবার এমন পরিস্থিতি এলো যে ফিওনার মৃত্যু আমার কারণেই হতে পারত। আমি কি তার জীবনে সুখ আনতে পারবো, নাকি তাকে শুধু কষ্টই দিয়ে যাব? জ্যাসপারের চোখে এক মুহূর্তের জন্যে বিষণ্ণতা ফুটে উঠল, কিন্তু সে দ্রুত সেটি আড়াল করল। ফিওনাকে দেখে তার মনে হলো, যাই হোক না কেন তাকে রক্ষা করার জন্যে সে সব কিছু করতে প্রস্তুত। রাতে দুজনেই না খেয়ে থাকায় সকালেই প্রবল ক্ষুধার্ত হয়ে উঠল। জ্যাসপার ধীরে ধীরে উঠে দাঁড়ালো, খাবার আনতে যাওয়ার জন্যে পা বাড়ালো, কিন্তু কয়েক কদম যেতেই পায়ে ব্যথার তীব্রতা অনুভব করলো। কাল ফিওনাকে বাঁচানোর জন্যে এই ব্যথাগুলো সে উপেক্ষা করেছিল, কিন্তু আজ হাঁটতে কষ্ট হচ্ছে। একসময় ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হলো। ঠিক তখনই ফিওনা তড়িঘড়ি এগিয়ে এসে জ্যাসপারকে ধরে ফেলল, তার হাত শক্ত করে জড়িয়ে নিজের কাঁধে ভর দিল। ফিওনার চোখে উদ্বেগ আর ভালোবাসা স্পষ্ট দেখা যাচ্ছিল। এক্ষুনি পড়ে যেতে। আমি ঠিক আছি ফিওনা, তুমি চিন্তা করো না, আমি একাই। ফিওনা তাকে থামিয়ে দিয়ে দৃঢ়ভাবে বলল, না, আমি তোমাকে একা যেতে দিব না, আমিও যাচ্ছি তোমার সাথে। জ্যাসপার ফিওনার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। ফিওনার এই জেদ আর ভালোবাসা তার হৃদয়ে স্পর্শ করলো। তুমি জানো আমি খুব জেদি, তাই আমাকে থামানোর চেষ্টা করো না, দৃঢ় কণ্ঠে বলল। ফিওনার সাহায্যে জ্যাসপার ধীরে ধীরে এগিয়ে চলল। দুজন একসাথে তাঁবু থেকে বেরিয়ে পড়ল খাবারের সন্ধানে। জ্যাসপারের হাত ফিওনার কাঁধে জড়ানো, আর ফিওনার মুখে একরাশ দৃঢ় সংকল্প। সকালে কিছু ফল খেয়েই তারা ক্ষুধা মেটালো, কিন্তু দুপুরে ভারী কিছু খাওয়া দরকার ছিল। এরই মধ্যে ফিওনা বুঝল যে তার গোসল করাটাও খুব প্রয়োজন। দ্বীপের ছোট লেকের দিকে এগিয়ে গেল সে। লেকের স্বচ্ছ জল দেখে ফিওনার মন ভরে উঠল। ফিওনা লেকে নেমে পড়ল। তার জ্যাসপার কিছুটা দূরে একটি বড় পাথরের ওপর বসে তাকে দেখছিল। ফিওনা জলের ছোঁয়ায় বেশ আনন্দ পেয়ে কয়েকবার মজা করে জ্যাসপারের দিকে পানি ছিটিয়ে দিল। জ্যাসপার হেসে বলল, এখন যদি আমি পুরোপুরি সুস্থ থাকতাম, তবে তোমাকে দেখিয়ে দিতাম আসল মজা কাকে বলে। ফিওনা হেসে বলল, তাহলে তো তুমি জিততে, তাই এখনই সুযোগ নিয়ে নিচ্ছি। ফিওনা আরো কিছুক্ষণ লেকে মজা করে গোসল করলো। জলের ছিটে ফোঁটা আর ফিওনার হাসির শব্দে চারপাশটা আরো প্রাণবন্ত হয়ে উঠল। জ্যাসপার একদিকে ফিওনার আনন্দ উপভোগ করছিল, আর অন্যদিকে তার নিজের কষ্ট ভুলে যাওয়ার চেষ্টা করছিল। ফিওনা গোসল শেষে সেই ব্যাগ থেকে একটি হালকা গোলাপি রঙের হাঁটু পর্যন্ত ফ্লাপি ফ্রক বের করে পরে নিল। পোশাকটি তার গায়ে খুব মানিয়ে গিয়েছিল। ফিওনা পোশাক পরে জ্যাসপারের সামনে এসে ঘুরে ঘুরে দেখালো এবং বলল, কেমন লাগছে আমাকে? জ্যাসপার এক মুহূর্ত ফিওনার দিকে তাকিয়ে থাকলো, তারপর হালকা হাসি দিয়ে বলল, বিউটিফুল, তুমি জানো কোনো স্বর্গের রাজকুমারী। ফিওনা এই কথা শুনে হেসে ফেলল। তারপর সে দৃঢ়ভাবে বলল, আজকে আমি মাছ ধরবো। এবং পুনরায় জাল হাতে নিয়ে লেকের দিকে এগিয়ে গেল। এদিকে জ্যাসপার তাঁবুতে বসে তার কাজ করছিল। তার সামনে ছিল সেই ঝুড়ি যেটা লিটল অ্যাঞ্জেল সেই দিন দিয়েছিল। ঝুড়িতে দ্বীপের বিশেষ কিছু ফুল ছিল যেগুলো কখনোই শুকায় না। জ্যাসপার মনের আনন্দে সেই ফুলগুলো দিয়ে একটি সুন্দর ক্রাউন বানাতে লাগলো। তার মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ। জ্যাসপার ধীরে ধীরে কাজটি করছিল যেন প্রতিটি ফুল সঠিক জায়গায় থাকে। এক একটা ফুল হাতে নিয়ে ডাটা পেঁচিয়ে লতাপাতার মধ্যে গেঁথে দিচ্ছিল। দ্বীপের এই বিশেষ ফুলগুলোর সুবাস তাঁবুর ভেতর ছড়িয়ে পড়ছিল। ফুলগুলো এতটাই উজ্জ্বল আর প্রাণবন্ত ছিল যে মনে হচ্ছিল যেন কোনো জাদুর স্পর্শে সেগুলো তৈরি হয়েছে। জ্যাসপার কষ্ট করে লতাপাতার ডাটাগুলোকে শক্তভাবে বাঁধছিল যাতে ক্রাউনটি ভেঙে না যায়।
মাঝে মাঝে সে ক্রাউনটি তুলে নিজের সামনে ধরে দেখছিল, যেন নিশ্চিত হতে পারেন যে এটি যথেষ্ট সুন্দর হচ্ছে। ক্রাউনটির মাঝখানে একটি বড় সাদা ফুল রাখলো, যার চারপাশে গোলাপি আর নীল ফুলগুলো সাজিয়ে দিল। তারপর বাইরে থেকে ফিওনার হাসির শব্দ ভেসে আসছিল, যা জ্যাসপারকে আরো মনোযোগী করে তুলেছিল। সে জানতো এই ছোট্ট উপহারটি ফিওনার মুখে হাসি ফোটাবে। শেষমেশ জ্যাসপার ক্রাউনটি হাতে নিয়ে একবার গভীরভাবে দেখল। তার ঠোঁটের কোণে একটি শান্ত হাসি ফুটে উঠল। সে মনে মনে বলল, হামিংবার্ড, এই ক্রাউনটি তোমার জন্যই। যেমনটা তুমি, অনন্য এবং সুন্দর। ফিওনা আনন্দে ঝলমল করছিল। তার একজোড়া মাছ ধরার সাফল্য যেন তাকে নতুন উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছিল। প্রিন্স দেখো, আজকে কত বড় 2টা মাছ পেয়েছি। বলেই ফিওনা খুশিতে জোরে জোরে ডাকলো। জ্যাসপার তাঁবুর সামনে বসে হাসি মুখে দেখছিল তার হামিং বার্ডের উচ্ছ্বাস। ফিওনা তাঁবুর পাশের মাটিতে কয়েকটি গরম মশলার গাছ লক্ষ্য করেছিল। সে দ্রুত সেগুলো তুলে আনলো। 2টি পাথর নিয়ে গাছের পাতা ছোট ছোট লতাগুলো মসৃণ করে পিষে মশলা বানালো। তারপর সে মাছগুলো সুন্দর করে ধুয়ে সেই মশলা মাখিয়ে প্রস্তুতি নিল বারবিকিউ করার। ফিওনা পুরো মনোযোগ দিয়ে কাজ করছিল। পাথরের ওপর লতা পাতা পিষে মশলার গন্ধ ছড়িয়ে পড়ছিল। তার নড়াচড়ায় যেন এক ধরনের ছন্দ ছিল, যা জ্যাসপার মুগ্ধ হয়ে দেখছিল। কিছুক্ষণ পর ফিওনা যখন বারবিকিউ করতে ব্যস্ত, জ্যাসপার পিছন থেকে এসে তার হাতে বানানো ক্রাউনটি ফিওনার মাথায় আলতো করে পরিয়ে দিল। ফিওনা অবাক হয়ে ঘুরে তাকালো। ও প্রিন্স, এটা কি? জ্যাসপার মৃদু হেসে বল সখীকে। একজন রাজকুমারীর মাথায় ক্রাউনই মারায়। ফিওনা ক্রাউনটা হাতে নিয়ে মুগ্ধ হয়ে আলতো হাতে ছুঁয়ে দেখলো। চকচকে ফুলগুলো যেন নিজের গল্প বলছিল। সে বিস্ময়ে জিজ্ঞেস করলো, এটা কোথায় পেলে? জ্যাসপার হাসি মুখে বলল, আমি বানিয়েছি নিজের হাতে। ফিওনা অবাক হয়ে তাকালো। তুমি ক্রাউন বানাতে জানো, তাও এত সুন্দর? জ্যাসপার তার চোখে গভীর মমতা নিয়ে বলল, হ্যাঁ, আমার কুইনকে আমার ভালোবাসার মুকুট পরিয়ে দিলাম। ফিওনার চোখে জল এসে গেল। সে কিছুক্ষণ ক্রাউনটার দিকে তাকিয়ে থেকে মৃদু স্বরে বলল, তুমি আমাকে সব সময় এতটা বিশেষ অনুভব করো প্রিন্স। জ্যাসপার মৃদু হাসলো। কারণ তুমি আমার জন্য সত্যি বিশেষ, হামিংবার্ড। ফিওনা ধীরে ধীরে বর্ষা থেকে উঠে দাঁড়ালো। তার চোখে ছিল আবেগের স্রোত। কোনো কথা না বলে সে হঠাৎই জ্যাসপারকে জড়িয়ে ধরল। জ্যাসপার প্রথমে কিছুটা হতচকিত হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য সে স্তব্ধ হয়ে থাকলো, কিন্তু ফিওনার উষ্ণ আলিঙ্গন তার হৃদয়কে নাড়া দিল। ধীরে ধীরে তার শক্ত হাতে এসে ফিওনাকে নিজের দিকে আরো শক্ত করে টেনে নিল। এভাবে দুজনেই নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, যেন সময় থেমে গেছে। বাতাসে যেন এক গভীর শান্তি নেমে এলো, আর তাদের হৃদয় একসাথে স্পন্দিত হচ্ছিল। প্রিন্স, আই লাভ ইউ সো মাচ। ফিওনা ফিসফিস করে বলল। জ্যাসপার তখন শান্ত কণ্ঠে বলল, আই লাভ ইউ মোর দেন ইউ। বিকেলে জ্যাসপার পুনরায় দ্বীপের ছোট পাহাড়ের চূড়ায় দাঁড়ালো। স্মার্ট ঘড়ির সাহায্যে সে আজকে আবার সিগন্যাল পাঠালো। আশ্চর্যজনকভাবে সিগন্যাল পাঠানোর পরপরই রেসপন্স এলো। সেদিনের সিগন্যাল পাঠানোর পর মিস্টার চ্যানসিং এর বন্ধু হুয়াংঝি তার মোবাইলটি নিয়ে চ্যানসিং এর কাছে পৌঁছে দিয়েছিল। মিস্টার চ্যানসিং তখন কিছুটা সুস্থ হলেও মন থেকে ভেঙে পড়েছিলেন। ফিওনা নিখোঁজ হওয়ার পর থেকে তিনি আর এক মুহূর্ত শান্তিতে ছিলেন না। মিস ঝাংও তার পাশে ছিলেন, কিন্তু তিনিও খাবার দাবার প্রায় ছেড়ে দিয়েছিলেন। চ্যানসিংয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জোর করে ঔষধ এবং খাবার খাওয়ানো হয়েছিল। সেই সময় চ্যানসিংয়ের হাতেই মোবাইল ছিল। জ্যাসপারের সিগন্যাল পৌঁছানো মাত্রই তিনি তা পেয়ে যান। সঙ্গে সঙ্গেই তিনি তার বন্ধু হুয়াংঝিকে ফোন করে দ্রুত ল্যাবে যাওয়ার নির্দেশ দেন। হুয়াংঝি সময় নষ্ট না করে ল্যাবের উদ্দেশ্যে রওনা দিলেন। চ্যানসিং এর মনে তখন নতুন করে আশা জেগে উঠেছিল, কিন্তু সে আশার সাথে মিশেছিল এক ধরনের আতঙ্ক। জ্যাসপার কি ফিওনাকে নিরাপদে রেখেছে? ল্যাবে পৌঁছে মিস্টার চ্যানসিং এবং তার বন্ধু হুয়াংঝি আর বিশেষ টিম মিলে জ্যাসপারের পাঠানো সিগন্যালের মাধ্যমে লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়। তারা জানতে পারে যে সিগন্যালটি আসছে প্রশান্ত মহাসাগরের পাশে অবস্থিত একটি গোপন দ্বীপ, যা লুনার দ্বীপ নামে পরিচিত। মিস্টার চ্যানসিং সিগন্যাল বিশ্লেষণ করে নিশ্চিত হন যে জ্যাসপার পৃথিবী থেকে সিগন্যাল পাঠাচ্ছে। এর মানে হতে পারে জ্যাসপার ফিওনাকে বাঁচিয়ে ফেলেছে এবং তাকে সেই দ্বীপে নিয়ে গেছে। আশার আলো দেখতে পেয়ে তিনি দ্রুত লুনার দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তার বন্ধু হুয়াংঝি সতর্ক করে জানায়,
মিস্টার চ্যানসিং চিন্তিত হয়ে পড়েন, কিন্তু ফিওনার জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন। হুয়াংঝি দ্রুত বিশেষ একটি টিম তৈরি করার ব্যবস্থা করেন। সেই টিমে থাকবে দক্ষ পাইলট, নেভিগেটর এবং সমুদ্র অভিযানের অভিজ্ঞ বিজ্ঞানীরা। লুনার দ্বীপে পৌঁছানোর জন্য একটি বিশেষ যান প্রস্তুতি করতে হবে, যা এই প্রতিকূল পরিবেশে চলতে পারে। চ্যানসিং একদিকে টিমের প্রস্তুতির দিকে নজর রাখছেন, অন্যদিকে তিনি মনে মনে প্রার্থনা করছেন। এদিকে জ্যাসপার স্মার্ট ঘড়ির মাধ্যমে রেসপন্স পায় যে মিস্টার চ্যানসিং তার পাঠানো সিগন্যাল পেয়েছে। তবে অদ্ভুতভাবে এই খবর তার মনকে স্বস্তি দিতে পারল না, বরং এক ধরনের অজানা শূন্যতা তাকে গ্রাস করলো। সে জানে মিস্টার চ্যানসিং লুনার দ্বীপে আসতে হয়তো কিছু সময় নেবে। এই সময়টুকু জ্যাসপার মনে মনে ঠিক করে নিল ফিওনার সাথে প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলবে। জ্যাসপার নিজেকে বলল, যদি এটাই আমার ফিওনার সাথে শেষ দিনগুলো হয়, তবে আমি আমার সব ভালোবাসা, সব অনুভূতি তাকে উজাড় করে দেব। কোনো আড়াল থাকবে না, কোনো সংকোচ থাকবে না। হামিংবার্ড ডিজার্ভস টু নো হাউ মাচ শি মিনস টু মি। জ্যাসপার দ্রুত তাঁবুর দিকে চলে গেলে সে সেই মুহূর্তে ফিওনার দিকে তাকালো। যে তখন কিছু গাছের পাতা থেকে হাত পাকা বানাচ্ছিল। তার চঞ্চল চোখ আর মিষ্টি হাসি দেখে জ্যাসপারের মনে হলো পৃথিবীতে এমন সুন্দর আর কিছুই নেই। হামিংবার্ড। জ্যাসপার তার দিকে এগিয়ে গিয়ে মৃদুস্বরে বলল, চলো আজ আমরা সারা দ্বীপ ঘুরে বেড়াই। আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি কোনোদিনও ভুলতে পারবে না। ফিওনা হাসি মুখে মাথা নাড়ল। সে বুঝতে পারলো না জ্যাসপারের ভেতরে কি গভীর এক ভালোবাসার ঢেউ উঠেছে। জ্যাসপার ঠিক করলো যতক্ষণ এই সময় তার হাতে আছে ততক্ষণ ফিওনার জন্যে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তৈরি করবে। ল্যাবের আলো নিভু নিভু হয়ে চলছে। বিশাল স্ক্রিনে লুনার দ্বীপের স্যাটেলাইট ইমেজ ফুটে উঠেছে। মিস্টার চ্যানসিং গভীর মনোযোগে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। তার পাশে হুয়াংঝি একটি ট্যাবলেটে দ্রুত নোট নিচ্ছে। পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ওই দ্বীপে পৌঁছানো সহজ নয়। ওইখানে প্রবল ঘূর্ণিঝড় এবং অনবরত ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বিচ্ছুরিত হচ্ছে। হুয়াংঝি আর নোট দেখে বলল। চ্যানসিং দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাদের একটা হেলিকপ্টার দরকার যা এই বৈরী পরিবেশে টিকে থাকতে পারে। কিন্তু আমরা যদি এখনই তৈরি করতে বসি তাহলে অন্তত 15 দিন সময় লাগবে। আমাদের হাতে এত সময় নেই। হুয়াংঝি কিছুক্ষণ চুপ করে রইল। হঠাৎ তার মুখে একরকম উত্তেজনার ঝিলিক দেখা গেল। লিওয়েন। লিওয়েন। চ্যানসিং ভ্রুকুচকে তাকালেন। হ্যাঁ, আমার এক বন্ধু। সে একসময় আমার সঙ্গে গবেষণায় ছিল। তার কাছে এমন একটা হেলিকপ্টার ছিল যা দুর্গম অঞ্চলে যাওয়ার জন্য তৈরি। এটা তার প্রোটোটাইপ, নাম সাইলেন্ট স্টোম। এই হেলিকপ্টারটা স্টেলথ মোডে কাজ করতে পারে, দুর্যোগপূর্ণ আবহাওয়াতে উঠতে সক্ষম এবং বৈদ্যুতিক তরঙ্গ এড়াতে এর একটা শক্তিশালী শিল্ড রয়েছে। তবে চ্যানসিং ধৈর্যহীনভাবে জিজ্ঞেস করলেন, তবে কি? লিওয়েন সহজে তার প্রযুক্তি অন্যের হাতে তুলে দেয় না। ওর কাছে এই প্রোটোটাইপ তার সবচেয়ে বড় আবিষ্কার। আমি নিশ্চিত শুধু কথার জাদুতে ওকে রাজি করানো যাবে না। চ্যানসিং মুহূর্তের জন্য চুপ থেকে বললেন, আমাদের তাকে বোঝাতে হবে, তাকে বলতে হবে এই মিশন শুধু আমাদের জন্য নয়, মানব জাতির জন্য। লুনার দ্বীপের রহস্য তার গবেষণারও এক বিশাল সাফল্য এনে দিতে পারে। হুয়াংঝি হেলিকপ্টারের বর্ণনা দিতে লাগলেন। সাইলেন্ট স্টর্ম একটি হাইব্রিড হেলিকপ্টার। এটি ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডিং প্রযুক্তি দ্বারা সুরক্ষিত, যা বৈদ্যুতিক ঝড় এবং চৌম্বকীয় তরঙ্গ থেকে সুরক্ষা দেয়। এতে স্টেলথ মোড রয়েছে, যা রাডার এবং অন্যান্য ট্র্যাকিং ডিভাইস থেকে অদৃশ্য থাকতে সাহায্য করে। এর অটো ব্যালেন্সিং সিস্টেম রয়েছে, যা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও স্থিতিশীলভাবে উঠতে পারে। হেলিকপ্টারটি 400 নটিক্যাল মাইল ঘন্টা গতিতে চলতে পারে এবং একটানা 18 ঘন্টা উড্ডয়ন সক্ষম। ভিতরে রয়েছে একটি ছোট গবেষণা ল্যাব এবং উন্নত চিকিৎসা সরঞ্জাম। মিস্টার চ্যানসিং অবাক হয়ে শুনলেন আর বিবরণ শুনে বুঝতে পারলেন হেলিকপ্টারটা কোনো সাধারণ হেলিকপ্টার নয়। হুয়াংঝি বলল, আমি লিওয়েনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তবে সহজ হবে না। সে খুব গোপনীয় স্বভাবের মানুষ। চ্যানসিং দৃঢ় কণ্ঠে বললেন, আমাদের চেষ্টা করতে হবে। এখানে শুধুমাত্র ফিওনার জীবন বাঁচানোর প্রশ্ন। দিনের শুরুতেই জ্যাসপার ফিওনাকে বলেছিল, আজকে তোমাকে দেখাবো এই দ্বীপের এমন সব জায়গা যা তুমি স্বপ্নেও ভাবতে পারো না। ফিওনা একটু অবাক হয়ে বলেছিল, তাহলে চলো আমাকে অবাক করাও।
জ্যাসপার প্রথমেই ফিওনাকে নিয়ে গেল এক মিষ্টি পানির ঝর্ণার কাছে। ঝর্ণার পানির স্ফটিক স্বচ্ছ ধারা সূর্যের আলোয় রঙিন হয়ে উঠেছিল। ফিওনা হাঁটু গেড়ে বসে ঝর্ণার পানিতে হাত ডুবিয়ে বলল, এত ঠান্ডা এত মিষ্টি পানি আমি কখনো ছুঁয়েও দেখিনি। পাশেই জ্যাসপার হাসছিল। এটা শুধু এই দ্বীপেই পাওয়া যায়, এখানে কোনো কিছুই সাধারণ নয় হামিংবার্ড। পরবর্তী ধাপ ছিল দ্বীপের এক ফলের বাগান। জ্যাসপার ফিওনাকে পরিচয় করিয়ে দিল গোলাপি রঙের ছোট্ট একটা ফলের সঙ্গে। ফিওনা ফলটি হাতে নিয়ে বলল, এটা দেখতে একেবারে ক্যান্ডির মতো, খেতে কেমন? জ্যাসপার মুচকি হেসে বলল। তুমি খেয়ে দেখো, তারপর বলো কেমন। ফিওনা ফলটা মুখে দেওয়ার পর বিস্মিত হয়ে বলল, এটা তো মধুর মতো মিষ্টি, কিন্তু সাথে একটা হালকা ফুলের গন্ধ আছে। জ্যাসপার হেসে বলল, এটা আমাদের প্রিয় অ্যাম্ব্রোসি ফ্রুট, কিন্তু আরেকটা মজার ব্যাপার আছে। এরপর জ্যাসপার আর একটা ছোট ফল তুলে ফিওনার দিকে বাড়িয়ে দিল। ফিওনা মজা করে ফলটা মুখে পুরে অর্ধেক ঠোঁটের বাইরে রাখলো। জ্যাসপার তার মুখ থেকে বাকি অর্ধেক ফলটা খেয়ে নিল। ফিওনা লজ্জায় বলল, তুমি সবসময় এমন অদ্ভুত কাজ করো কেন? জ্যাসপার একটু চুপ করে মুচকি হেসে বলল, তোমার সাথে থাকলে আমার অদ্ভুত হতে ইচ্ছে করে। দ্বীপের গভীরে নিয়ে যাওয়ার পর জ্যাসপার ফিওনাকে দাঁড় করালো এক দৃষ্টিনন্দন ফুলের গাছের সামনে। গাছটা যেন হাজার হাজার রঙিন ফুলে ভরেছিল। ফিওনা মুগ্ধ হয়ে বলল, এটা তো স্বপ্নের মতো সুন্দর। জ্যাসপার কিছু না বলেই গাছটা ঝাঁকিয়ে দিল। মুহূর্তেই সেই ফুলগুলো ঝরে পড়ে ফিওনার উপর। তার চুল, হাত আর জামা ফুলে ভরে গেল। ফিওনা কিছুটা চমকে উঠলেও হাসতে হাসতে বলল, তুমি এটা ইচ্ছে করেই করলে, তাই না? জ্যাসপার হেসে বলল, তোমার তো ফুলের রানী হওয়া উচিত, তাই তোমাকে সাজিয়ে দিলাম। দিন শেষে সূর্যটা যখন আকাশের গাঢ় লাল রঙে রাঙিয়ে দিচ্ছিল, জ্যাসপার ফিওনার দিকে তাকিয়ে বলল, ফিওনা, এই দ্বীপে তুমি এসেছো বলেই এর সৌন্দর্য যেন আরো বেড়ে গেছে। ফিওনা একটু লজ্জা পেয়ে বলল। তুমি সবসময় এমন কথা বলো কেন? আমি তো শুধু একজন সাধারণ মেয়ে। জ্যাসপার মৃদু গলায় বলল, তুমি সাধারণ নও, তুমি আমার মহাবিশ্বের সবচেয়ে অসাধারণ জিনিস। সারাদিনের ক্লান্তি সত্ত্বেও ফিওনার মন যেন শান্তি খুঁজে পাচ্ছিল না। দ্বীপের ছোট পাহাড়ের চূড়া থেকে দূরের প্রশান্ত মহাসাগরের ঢেউগুলো দেখে তার মনের অস্থিরতা আরো বেড়ে যাচ্ছিল। পিছনে দাঁড়িয়ে থাকা জ্যাসপারের নিঃশব্দ উপস্থিতি তাকে আরো বেশি প্রশ্ন করতে উৎসাহিত করছিল। হঠাৎ ফিওনা ঘুরে দাঁড়ালো। তার চোখে ছিল গভীর এক প্রশ্ন আর গলায় এক ধরনের দৃঢ়তা। তুমি আমাকে ভেনাসে অস্বীকার করেছিলে কেন? ফিওনার কণ্ঠ ভারী ছিল। আমি কিন্তু এখনো সব মনে রেখেছি। তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো না, যদিও আমি কখনোই সেটা বিশ্বাস করিনি। জ্যাসপার প্রথমে কিছু বলল না। সে গভীরভাবে ফিওনার দিকে তাকিয়ে রইল। তার মুখের মধ্যে কষ্টের ছাপ স্পষ্ট। এক গভীর নিঃশ্বাস নিয়ে সে বলল, হামিংবার্ড, আমি যা করেছিলাম সবটাই তোমার সুরক্ষার জন্য। আমার ভালোবাসার চেয়েও তোমার নিরাপত্তা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ফিওনা একটু অবাক হয়ে বলল, তুমি ভাবলে কি করে আমি তোমার কাছ থেকে দূরে গেলে নিরাপদ থাকবো? আমি সবচেয়ে নিরাপদ তোমার কাছেই থাকবো। জ্যাসপার কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর সে বলল, না হামিংবার্ড, আমার কাছে থাকাই তোমার সবচেয়ে বড় বিপদ। আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করো, আমাকে ভুলে যাও, কারণ আমি জানতাম আমার ভালোবাসা তোমার জীবনে অন্ধকার নিয়ে আসতে পারে। তার প্রমাণ ইতিমধ্যে পেয়েছো দুবার। ফিওনার চোখে তখন অশ্রু চিকচিক করছিল। তার কণ্ঠ কেঁপে উঠল। তুমি কি সত্যিই ভেবেছিলে আমি তোমাকে ঘৃণা করতে পারতাম? যাকে একবার ভালোবাসা যায় সে শত আঘাত করলেও ঘৃণা করা যায় না। আর আমি জানতাম তুমি কোনো না কোনো কারণেই এমনটা করেছো, আর তার পেছনে তোমার নিজের কষ্ট লুকিয়ে আছে। আমার বিশ্বাস ছিল তুমি আমাকে কখনোই সত্যিকারের কষ্ট দেবে না। জ্যাসপার গভীরভাবে ফিওনার চোখে তাকালো। সে অনুভব করলো এই মেয়েটি তার জীবনে সেই আলো যা তার অন্ধকার মহাবিশ্ব আলোকিত করতে পারে। সন্ধ্যার আলো তখন ম্লান হয়ে আসছে। মহাসাগরের ঢেউগুলো একঘেয়ে শব্দে দ্বীপের পাড়ে আছড়ে পড়ছে। বাতাসে ছিল এক ধরনের অদ্ভুত প্রশান্তি। জ্যাসপার তার ফিওনা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে। হঠাৎই জ্যাসপার গভীর কণ্ঠে বলল, তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো?
ফিওনা কিছু বলল না, শুধু মৃদু হেসে তার হালকা বাদামি চোখে এক অদ্ভুত রহস্যময়তা ফুটে উঠল। কিছুক্ষণ চুপ থেকে সে হঠাৎই পাহাড়ের কিনারায় গিয়ে দাঁড়ালো। জ্যাসপারের দিকে এক পলক তাকিয়ে চোখ বন্ধ করলো, আর পরের মুহূর্তে নিজেকে শূন্যে ছেড়ে দিল। জ্যাসপারের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল, সময় যেন স্থির হয়ে গিয়েছিল। কিন্তু সে এক মুহূর্তও দেরি না করে নিজেকে মানব রূপে রেখেই নিচে ঝাঁপ দিল। তীব্র বাতাসকে চিরে সে দ্রুত গতিতে ফিওনার দিকে পৌঁছলো। ফিওনার কোমর আঁকড়ে ধরে সে তাকে শক্ত করে নিজের বুকে টেনে নিল। ফিওনা চোখ খুলে তাকালো, তার সামনে জ্যাসপারের উদ্বিগ্ন মুখ, চোখে যেন এক ধরনের অস্থিরতা। কিছু না বলে জ্যাসপার মুহূর্তের মধ্যে ড্রাগন রূপে রূপান্তরিত হলো। তার বিশাল ডানাগুলো বাতাসে ছড়িয়ে পড়ল। শক্তিশালী ডানার ঝাপটায় বাতাস চিরে সে ধীরে ধীরে ফিওনাকে নিরাপদে পাহাড়ের চূড়ায় মিটিয়ে নামলো। জ্যাসপার ফিওনার দিকে তাকিয়ে রাগ মেশানো কণ্ঠে বলল, তুমি কি পাগল? নিজের জীবন নিয়ে এমন খেলা করো কেন? ফিওনা শান্তভাবে জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, তুমি তো জানতে চেয়েছিলে আমি তোমাকে কতটা বিশ্বাস করি, ঠিক এতটাই যে নিজের জীবন তোমার হাতে তুলে দিতে পারি, কারণ আমি জানি তুমি কখনোই আমাকে হারাতে দেবে না। জ্যাসপার তার দিকে তাকিয়ে রইল, তার সবুজ চোখে যেন এক অজানা অনুভূতির ঢেউ খেলে গেল। এই মেয়েটির ভালোবাসা আর বিশ্বাস যেন তাকে স্তব্ধ করে দিয়েছে। তুমি আমাকে বোঝা বন্ধ করো হামিংবার্ড। তার কণ্ঠ এবার অনেকটা কোমল। ফিওনা হেসে বলল, তুমি কি সত্যিই তাই চাও প্রিন্স? জ্যাসপার কোনো উত্তর দিল না, শুধু নিঃশব্দে ফিওনার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলো, যেখানে তারা আর মেঘের আড়ালে নতুন এক গল্প লিখতে শুরু করেছে। রাতের আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, আর মহাসাগরের ঢেউগুলো যেন সেই আলোর প্রতিফলনে মৃদু সুর তুলেছে। ফিওনা চুপচাপ জ্যাসপারের পিছনে দাঁড়িয়েছিল। হঠাৎই সে পেছন থেকে জ্যাসপারকে শক্ত করে জড়িয়ে ধরল, তার গলার আবেগ ঝরে পড়ল। প্রিন্স, ফিওনা বলল, তুমি আমাকে কথা দাও, তুমি আর কোনো দিন আমাকে কষ্ট দেবে না, তোমার থেকে দূরে সরিয়ে দেবে না। জ্যাসপার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, তার সবুজ চোখে গভীর ভালোবাসা ফুটে উঠেছে। ফিওনার গাল দুটো ধরে মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, এই তোমাকে ছুঁয়ে প্রমিস করছি হামিংবার্ড, আর কখনো তুমি আমার জন্য কষ্ট পাবে না, আর কখনো আমাকে ভেবে তুমি কাঁদবে না, আর কখনো আমার কারণে তোমার হৃদয়ে কোনো আঘাত আসবে না। আমি শত কষ্ট বা আঘাত পেলেও তোমাকে সুখে রাখবো। তোমার হাসি আমার কাছে সবচেয়ে দামি। এই প্রমিস রাখার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। ফিওনার চোখ ভিজে গেল, সে খুশিতে জ্যাসপারকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, তার হৃদয় যেন আনন্দে ভরে গেল। জ্যাসপারও ফিওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ হামিংবার্ড। তোমার হাসি আমার সব কিছু। আমি যতক্ষণ বেঁচে আছি তোমার কোনো ক্ষতি হতে দেব না। চাঁদের আলোয় তারা দুজন যেন একে অপরের মাঝে নিজেদের পুরো পৃথিবী খুঁজে পেয়েছিল। এই মুহূর্তে তাদের ভালোবাসা আরো গভীর হয়ে উঠল, যা কোনো কষ্ট বা দুর্যোগ কখনো ভাঙতে পারবে না। ফিওনা এক পলক জ্যাসপারের দিকে তাকালো, তার চোখে মিশেছিল কৌতূহল আর খুনসুটি। সে ধীরে ধীরে নিজের পা দুটো আলগা করলো, জ্যাসপারের দিকে ঝুঁকে তার ঠোঁটে চুমু দিতে উদ্যত হলো। কিন্তু জ্যাসপার যেন সবটা আঁচ করে, ইচ্ছে করেই নিজের মাথা আরো উঁচু করে ফেললো। ফিওনা ভ্রুকুচকে হালকা বিরক্তি নিয়ে বলল, তুমি কি জানো তুমি খুবই বেয়াদব? জ্যাসপার হাসলো, তার চোখে দুষ্টুমি ঝিলিক দিল। তোমার কাছে এত সহজেই হারবো এমনটা ভেবেছিলে? তার কণ্ঠে ছিল এক অদ্ভুত তাচ্ছিল্যের মিশেল, কিন্তু তাতে ভালোবাসার আভাস ছিল স্পষ্ট। ফিওনা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর নিজের হাত দুটো বাড়িয়ে জ্যাসপারের গলায় ঝুলে পড়ল। এবার একেবারে তার চোখের সামনে মুখ নিয়ে বলল, তোমার অহংকার ভাঙা আমার কাজ। জ্যাসপার এবার আর পালানোর সুযোগ পেল না। ফিওনা তার ঠোঁট ছুঁয়েই চুমু খেয়ে নিল। মুহূর্তটা যেন থেমে গেল। জ্যাসপার আর কোনো প্রতিরোধ করলো না, বরং সে ধীরে ধীরে তার হাত তুলে ফিওনাকে আরো কাছে টেনে নিল। গভীর ভালোবাসা আর কোমল স্পর্শে তার বাহুতে ফিওনাকে আবদ্ধ করলো। ফিওনা নিজের চোখ বন্ধ করে জ্যাসপারের সঙ্গ উপভোগ করছিল। সেই মুহূর্তে যেন শুধু তাদের জন্য তৈরি হয়েছিল, কোনো শব্দ, কোনো বাধা তাদের স্পর্শ করতে পারছিল না। একসময় জ্যাসপার ফিসফিস করে বলল, হামিংবার্ড, তুমি জানো এই মুহূর্তগুলো আমাকে কেমন করে বদলে দিচ্ছে? যে আমি হৃদয়হীন ছিলাম, তুমি তাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করেছো।
ফিওনা তার কাঁধে মাথা রেখে মৃদু হেসে বলল, তুমি কখনোই হৃদয়হীন ছিলে না প্রিন্স। শুধু তোমার হৃদয়কে ভালোবাসার পথ দেখানোর জন্য কাউকে দরকার ছিল। আমি তো তাই না? জ্যাসপার তার চিবুক তুলে ধরে গভীর চোখে তাকিয়ে বলল, তুমি শুধু আমার হৃদয় দেখাওনি, তুমি আমার জীবনের মানে, তুমি আমার সবকিছু। ফিওনা হাসল। তার হাসি যেন পুরো দ্বীপে আলো ছড়িয়ে দিল। সে আলতো করে বলল, তাহলে কথা দাও আমাকে কখনো ঠেলে দূরে সরিয়ে দেবে না। আমি তোমার কাছে আসতে জন্মেছি। আমাদের ডেস্টিনিতেই আছে কাছে থাকা। জ্যাসপার স্নিগ্ধ গলায় বলল, মাই মুন, মাই নাইট, মাই ভেনাস, মাই ওয়ার্ল্ড, মাই ইউনিভার্স, আই প্রমিস ইউ, I will never let you cry or suffer because of me again. জ্যাসপার ফিওনাকে ধীরে ধীরে কোলে তুলে নিল, যেন তার পৃথিবীটা এখন এই মেয়েটির মাঝে সীমাবদ্ধ। ফিওনা প্রথমে কিছুটা বিস্মিত হলেও তার মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। জ্যাসপার তার গভীর সবুজ চোখে ফিওনার দিকে তাকালো, যেন হাজার কথাও এই দৃষ্টির গভীরতা প্রকাশ করতে অক্ষম। এরপর কোনো কিছু না বলেই সে ধীরে ধীরে ফিওনার মুখের দিকে ঝুঁকলো। ফিওনার নিঃশ্বাস তখন থমকে গিয়েছিল। জ্যাসপার তার ঠোঁটকে ফিওনার ঠোঁটে আলতো করে রাখলো। সেই চুম্বনটা ছিল আবেগে পূর্ণ, গভীর আর নির্ভেজাল। ফিওনার হাত ধীরে ধীরে উঠে এসে জ্যাসপারের ঘাড়ের চারপাশে জড়িয়ে ধরল। তাদের মাঝে যেন সময় থমকে গিয়েছিল। চাঁদের আলো তাদের ঘিরে যেন এক অলৌকিক আবেশ তৈরি করেছিল। হুয়াংঝি পরদিন সকালে লি ওয়েনের কাছে একটি গোপন মেসেজ পাঠালো। কয়েক ঘন্টা পর একটি এনক্রিপ্টেড ভিডিও কল এলো। লি ওয়েনের তীক্ষ্ণ দৃষ্টি তার দৃঢ় মুখাবয়ব স্ক্রিনে ফুটে উঠল। হুয়াং, এতদিন পর কি ব্যাপারে যোগাযোগ করছো? লি ওয়েন সরাসরি জিজ্ঞাসা করলো। হুয়াংঝি একটু সংকোচ নিয়ে শুরু করলো, লি, তোমার সাইলেন্ট স্টর্ম দরকার। আমাদের একটা বিপজ্জনক মিশন আছে। সাইলেন্ট স্টর্ম? লি ওয়েনের চোখে সন্দেহের ছাপ ফুটে উঠল। তুমি জানো এটা কতটা গুরুত্বপূর্ণ আমার জন্য? এরকম একটা প্রযুক্তি আমি কারো হাতে তুলে দেব না। হুয়াংঝি চাপা হাসি দিয়ে বলল, আমি জানি, তবে ভাবো, যদি তুমি আমাদের সাহায্য করো, লুনার দ্বীপের রহস্য প্রথম তোমার নামের সাথে জড়িত হয়ে যাবে। তুমি শুধু একজন বিজ্ঞানীও নও, তুমি হয়ে উঠবে ইতিহাসের অংশ। লি ওয়েন কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি জানো আমি এই ধরনের আবেগী কথায় সহজে প্রভাবিত হই না। তবে ঠিক আছে, আমি এটা ভাড়া দিচ্ছি না। তুমি কি দিতে পারো আমাকে বিনিময়ে? হুয়াংঝি আর চ্যানসিং একে অপরের দিকে তাকালো। চ্যানসিং বললেন, মিস্টার লি, আমরা যা চাইছি সেটা শুধু আমাদের জন্য নয়। তোমার সাইলেন্ট স্টর্ম লুনার দ্বীপের সত্যিকারের রহস্য উদ্ঘাটনের চাবিকাঠি হতে পারে। সেখানে কিছু এমন তথ্য আছে যা হয়তো মানবজাতির ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে। হুয়াংঝি শেষমেশ লি ওয়েনকে রাজি করাতে সক্ষম হলো। ফোনের অপর প্রান্তে কিছুক্ষণ নীরব থাকার পর লি ওয়েন বলল, ঠিক আছে, আমি তোমাকে সাইলেন্ট স্টর্ম দিতে রাজি আছি। তবে মনে রেখো, এটা এক বিশেষ ধরনের প্রোটোটাইপ। এই হেলিকপ্টার ব্যবহার করার জন্য তোমাদের কিছু নির্দেশ মেনে চলতে হবে। আর যদি এতে কোনো ক্ষতি হয় তার জন্য আমি দায়ী নই। চ্যানসিং স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ধন্যবাদ মিস্টার লি, আমরা তোমার হেলিকপ্টারের যত্নে ব্যবহার করব। লি ওয়েন বললেন, তোমাদের হেলিকপ্টারটা অত্যন্ত যত্নের সাথে ব্যবহার করতে হবে। এটি আমার সবচেয়ে গোপন প্রজেক্টগুলোর একটি। আরেকটি কথা, হেলিকপ্টারটি লুনার দ্বীপ থেকে ফেরত না আসা পর্যন্ত এটি নিয়ে কি করছো সে বিষয়ে আমাকে নিয়মিত আপডেট দিতে হবে। চ্যানসিং নিশ্চিত করলেন, তোমার হেলিকপ্টারের কোনো ক্ষতি হবে না, আমরা যত্ন নেব। আর দ্বীপ থেকে ফিরে এর প্রতিটি ডাটা তোমাকে জানাবো। সকাল ছিল স্নিগ্ধ আর শান্ত। জ্যাসপার ফিওনাকে ডাকলো। হামিংবার্ড, ওঠো। ফিওনা ঘুম ঘুম চোখে জবাব দিল। কি হলো প্রিন্স, এত সকালে ডাকছো কেন? জ্যাসপার তার দিকে ঝুঁকে এসে ফিওনার এক গালে আলতো করে চুমু খেয়ে বলল, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, এখন ওঠো তো। ফিওনা ধীরে ধীরে আড়ামোড়া ভেঙে উঠে বসলো। তার এক চোখ বন্ধ আর অন্যটা আধ খোলা। জ্যাসপার ফিওনার সেই অবস্থা দেখে হেসে জিজ্ঞেস করলো, তোমার এমন চোখ বন্ধ খোলা কেন? ফিওনা মিষ্টি হাসি দিয়ে বলল, এক গালে চুমু দিয়েছো তো, তাই একটা চোখ খুলেছে। এটা বলেই সে জ্যাসপারের পায়ের ওপর শুয়ে গালটা সামনে এগিয়ে দিল। জ্যাসপার মৃদু হেসে বলল, ওহ, আমার হামিংবার্ড। তারপর সে একদম একসাথে 5টা চুমু দিয়ে দিল। ফিওনা নড়ে চড়ে উঠে বসে অবাক হয়ে বলল, এটা আবার কি হলো প্রিন্স? জ্যাসপার চটপট উত্তর দিল,
যাতে আমার হামিংবার্ড একেবারেই পুরোপুরি উঠে যায়। তাই একসাথে এতগুলো চুমু দিলাম। ফিওনা তখন হেসে বলল, তাহলে বলতে হয় তুমি চুমু দিয়ে মানুষ জাগানোর নতুন কৌশল আবিষ্কার করেছো। ফিওনা তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, সকালে উঠে দেখি তুমি একেবারে সকালের খাবার রেডি করে ফেলেছো। এটা কি করে সম্ভব? জ্যাসপার মৃদু হেসে বলল। হ্যাঁ, আমি রেডি করে ফেলেছি। তোমাকে ভালো করে খাওয়াতে হবে তো। ফিওনা প্রকুচকে বলল, এক সেকেন্ড, তোমার চোখ দুটো দেখে তো মনে হচ্ছে তুমি সারা রাত ঘুমাওনি। কেন? জ্যাসপার হাসি চাপা দিয়ে বলল। সারা রাত তোমাকে দেখেছি তাই। ফিওনার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তোমাকে দেখেছি মানে? জ্যাসপার গভীর দৃষ্টিতে ফিওনার দিকে তাকিয়ে বলল, তুমি যখন ঘুমিয়েছিলে তোমার মুখের প্রশান্তি দেখে আমার চোখ সরাতে পারিনি। তোমার প্রশ্বাসের ছন্দ, তোমার মিষ্টি মুখ, সব কিছুই আমাকে মুগ্ধ করে রেখেছিল। তাই ঘুমানোর কথা মনেই আসেনি। ফিওনা একটু লজ্জায় গালে হাত দিয়ে বলল। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা বলি। জ্যাসপার তার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে বলল। বলো হামিংবার্ড। ফিওনা একটু দ্বিধা করে বলল, তুমি সারা রাত আমাকে দেখেছো তাই না? কিন্তু আমিও তো সেদিন ঘুমাইনি, আমিও তোমাকে দেখছিলাম। জ্যাসপার অবাক হয়ে হাসলো। তুমি আমাকে দেখছিলে? কেন? ফিওনা একদম লজ্জায় মাথা নিচু করে বলল, কারণ আমি ভাবছিলাম তুমি যখন ঘুমাও তখন তুমি কিভাবে এতটা শান্ত আর সুন্দর দেখতে হও, তাই চোখ বন্ধ করতে পারিনি। জ্যাসপার হাসতে হাসতে ফিওনার দিকে ঝুঁকে বলল, তাহলে আমরা দুজনেই সারা রাত ঘুমাইনি, শুধু একে অপরকে দেখেছি। কি অদ্ভুত প্রেমিক প্রেমিকা আমরা। ফিওনা মৃদু হেসে বলল, অদ্ভুত হোক বা না হোক, আমার মনে হয় এর চেয়ে সুন্দর কিছু আর হতে পারে না। জ্যাসপার ফিওনার কপালে আলতো চুমু দিয়ে বলল, তুমি ঠিকই বলেছ, আমাদের এই মুহূর্তগুলোই আমার কাছে সবচেয়ে দামি। পরের দিন ভোরে সাইলেন্ট স্ট্রংলি ওয়েলের গোপন হ্যাঙ্গার থেকে বের করা হলো। মসৃণ ধাতব বডি, তীক্ষ্ণ ব্লেড আর মেশিনের গর্জনে যেন শক্তি আর আত্মবিশ্বাস মিশেছিল। ভেতরে অত্যাধুনিক যন্ত্রপাতি সাজানো। লিভ ওয়েন হেলিকপ্টার চালানোর জন্য সমস্ত প্রয়োজনীয় নির্দেশনা ও ডকুমেন্টেশন দিয়ে দেয়। সাইলেন্ট স্টর্ম প্রস্তুত ছিল যাত্রার জন্যে। এবার হুয়াংঝি ও চ্যান সিং সঠিক লোকেশন ট্র্যাক করে লুনার দ্বীপে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করলো। তাদের হাতে সময় অল্প আর ঝুঁকি ছিল বিশাল, কিন্তু সাইলেন্ট স্টর্মের প্রোটেকশন তাদের আত্মবিশ্বাসী করে তুলল। হেলিকপ্টারে চেপে চ্যান সিং হুয়াংঝি লুনার দ্বীপের উদ্দেশ্যে রওনা দিল। তাদের মিশন শুরু হলো। সাইলেন্ট স্টর্ম শব্দহীনভাবে আকাশে উঠে পড়ল, যেন এক অদৃশ্য ছায়া। তাদের সেখানে পৌঁছতে মাত্র 3 ঘন্টা সময় লাগবে। পথে হুয়াংঝি গভীর কণ্ঠে বলল, এখানে কোনো ভুলের জায়গা নেই। আমরা লোনার দ্বীপে যাচ্ছি, কিন্তু কি অপেক্ষা করছে তা জানি না। এটা শুধুমাত্র বিজ্ঞান নয়, এটা টিকে থাকার লড়াই। রাতের আকাশে নক্ষত্ররা ঝিকমিক করছে। জ্যাসপার আর ফিওনা দ্বীপের পাথরের ওপর বসেছিল। ফিওনা জ্যাসপারের কাঁধে মাথা রেখে নিঃশব্দ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। কিন্তু হঠাৎই আকাশে দূরে একটা ছোট আলো দেখে ফিওনার চোখ স্থির হয়ে গেল। এটা কি প্রিন্স? ফিওনা বিস্মিত গলায় জিজ্ঞেস করলো। জ্যাসপার আলোকবিন্দুর দিকে তাকিয়ে এক মুহূর্তেই বুঝতে পারল ওটা হেলিকপ্টার। তার বুকের ভিতরটা হাহাকার করে উঠল। সে জানতো মিস্টার চ্যান সিং এসে গেছে ফিওনাকে নিয়ে যেতে। ফিওনার দিকে চোখ না ফিরিয়েই জ্যাসপার শান্ত কণ্ঠে বলল, হেলিকপ্টার। হেলিকপ্টারটা কাছাকাছি আসতেই ফিওনা স্পষ্ট দেখতে পেল তার মুখে বিস্ময়ের ছাপ আরো স্পষ্ট হলো। হেলিকপ্টার? এখানে হেলিকপ্টার আসলো কিভাবে, আর কারা আসছে? জ্যাসপার জানতো উত্তর দেওয়ার সময় আসেনি। সে নিঃশব্দে ফিওনার পাশে বসে রইল, তার হৃদয়ে এক অনির্বচনীয় শূন্যতা নিয়ে। হেলিকপ্টারটি দ্বীপের আরো কাছে আসতেই বাতাসে ঝড়ের মতো ঝাপটা শুরু হলো। ফিওনা আর জ্যাসপারের চুল বাতাসে উড়তে লাগলো। ফিওনা চমকে গেলেও তার চোখে একটা প্রশ্ন ভেসে উঠেছিল। কে আসছে? জ্যাসপার তখন ফিওনাকে ধীরে ধীরে তুলে দাঁড় করালো। তার চোখে এক ধরনের স্থিরতা, যেন সে সবকিছু আগে থেকেই জানে। হেলিকপ্টারটি দ্বীপে নেমে থামলো, আর দরজা খুলতেই বেরিয়ে এলেন মিস্টার চ্যান সিং। ফিওনা প্রথমে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, তারপর আনন্দে চিৎকার করে বলল, গ্র্যান্ডপা! ফিওনা খুশিতে দৌড়ে গিয়ে তার গ্র্যান্ডপার বুকে জড়িয়ে ধরল। চ্যান সিং ফিওনাকে কাছে টেনে নিয়ে বললেন, তোমাকে নিতে এসেছি ফিওনা।
ওদিকে জ্যাসপার দ্রুত তার স্মার্ট ঘড়িতে একটা সিগন্যাল পাঠালো। এটা এমন এক সিগন্যাল যা সরাসরি ভেনাসে পৌঁছে তাই লোকেশন ট্র্যাক করতে সাহায্য করবে। সে জানে তার শক্তি এখন কম, একা ভেনাসে ফেরা তার পক্ষে সম্ভব নয়, তাই তার সদস্যদের দ্বীপে আসার জন্য এই সংকেত পাঠালো। জ্যাসপার নিজেই যেন দ্বিধায় ছিল, একদিকে ফিওনাকে নিরাপদে দেখতে চাওয়ার তীব্র ইচ্ছে, আর অন্যদিকে তাকে ছেড়ে যাওয়ার যন্ত্রণার দংশন। কিন্তু সে জানে এই মুহূর্তে ফিওনাকে তার স্থানে ফিরে যেতে দিতে হবে। ফিওনা খুশিতে উজ্জ্বল মুখে বলল। প্রিন্স, দেখেছো গ্র্যান্ডপা আমাদের নিতে এসেছে। তারপর সে আনন্দে চ্যানশিংয়ের হাত ধরলো। কিন্তু হঠাৎ তার মনে প্রশ্ন জাগলো। ফিওনা তার গ্র্যান্ডপার চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, গ্র্যান্ডপা, তুমি কিভাবে জানলে আমরা এখানে? এই দ্বীপের লোকেশন তুমি কিভাবে পেলে? ঠিক তখনই হেলিকপ্টার থেকে চ্যানশিংয়ের বন্ধু হোয়াংছি নেমে এলেন। তিনি ফিওনার দিকে তাকিয়ে বললেন, তোমার শিপ যখন ব্লাস্ট হলো তখন তোমার গ্র্যান্ডপা অনেক ভেঙে পড়েছিলেন, এমনকি তিনি স্ট্রোক করেছিলেন। যদিও এখন পুরোপুরি সুস্থ আছেন। আর এই লোকেশনের কথা জানতে পেরেছি জ্যাসপার থেকে, সে আমাকে সিগন্যাল পাঠিয়েছিল। ফিওনা তার গ্র্যান্ডপাকে জড়িয়ে ধরে চিন্তিত স্বরে বলল, গ্র্যান্ডপা, তুমি এতটা কষ্ট পেয়েছো আমি জানতাম না। তারপর সে ধীরে ধীরে জ্যাসপারের দিকে ঘুরে তাকালো। তার চোখে অবিশ্বাস আর অভিমান মিশেছিল। তুমি সিগন্যাল পাঠিয়েছিলে, তাহলে তুমি জানতে গ্র্যান্ডপা আসবে, আমাকে একবারও জানাওনি কেন? জ্যাসপার তার চোখ নামিয়ে নিল। তা ছিল শান্ত কিন্তু গম্ভীর। কারণ আমি জানতাম ফিওনা, তুমি যদি জানতে তাহলে হয়তো আমাকে ছেড়ে যেতে চাইতে না, কিন্তু তোমাকে তো নিরাপদে বাড়ি ফিরিয়ে দিতেই হতো। আমি শুধু চাই তুমি সেফ থাকো। ফিওনা হতভম্ব হয়ে গেল। তার হৃদয়ে জ্যাসপারের কথাগুলো গভীরভাবে বাজল, কিন্তু অভিমান আর ভালোবাসার মধ্যে একটা টানাপোড়েন চলতেই থাকলো। ফিওনা বিস্মিত কণ্ঠে বলল, তুমি কি বলছো প্রিন্স? আমি কেন তোমাকে ছেড়ে যাব? তুমি তো আমাদের সাথেই যাবে, চীনে যাবে, তাই না? জ্যাসপার শান্ত গলায় উত্তর দিল, না ফিওনা, আমাকে ভেনাসে ফিরতে হবে। তুমি তাদের সাথে যাও, নিরাপদে চীনে ফিরে যাও। জ্যাসপারের এই কথা শুনে ফিওনার চোখ ছলছল করে উঠল। সে দৌড়ে এসে তার হাত শক্ত করে ধরে ফেলল। কখনোই না। একবার তোমাকে ভেনাসে যেতে দিয়েছিলাম, তারপর তুমি ফিরে আসোনি। কত মাস অপেক্ষা করেছি তোমার জন্য, কত কষ্ট নিয়ে সেই দিনগুলো কাটিয়েছি। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। তোমাকে ভেনাসে পাঠানোর পর আমি যখন ভেনাসে গিয়েছিলাম, তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে। আমার হৃদয় ভেঙেছিল। আমি আর সেই ভুল করতে পারবো না প্রিন্স। আমি তোমাকে আর ভেনাসে ফিরতে দেবো না। ফিওনার কণ্ঠে জেদ আর ভালোবাসার মিশ্রণ ছিল। জ্যাসপার নীরব হয়ে ফিওনার দিকে তাকিয়ে রইল। জ্যাসপার ফিওনার দুই বাহু ধরে নরম গলায় বলল, হামিংবার্ড, বোঝার চেষ্টা করো। আমাকে ভেনাসে যেতেই হবে। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে এখনই তোমার গ্র্যান্ডপাকে নিয়ে ফিরে যাও। ফিওনা তার কথায় কেঁপে উঠল, চোখে জল জমে উঠল। সে জ্যাসপারকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি যাব না প্রিন্স, আমি তোমাকে রেখে কিছুতেই যাব না। একবার তোমাকে হারিয়েছিলাম, আর হারানোর মতো শক্তি আমার নেই। তুমি আমার সব, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। তার কণ্ঠ ভেঙে এলো। তার কান্নারত চোখ দিয়ে জ্যাসপারের দিকে তাকালো। জ্যাসপার ফিওনার এই অবস্থা দেখে মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। তার হৃদয়ে এক অজানা বেদনা খেলে গেল, কিন্তু সে জানতো তার সিদ্ধান্তের পেছনে একটা বড় কারণ আছে। দ্বীপের বাতাস ভারী হয়ে উঠল, মাটি কাঁপছিল। হঠাৎ করেই একটা বড় আগুনের গোলা জ্যাসপারের পাশ দিয়ে ছুটে গেল। সেই আগুনের তীব্র ধাক্কায় ফিওনা দূরে ছিটকে পড়ল। জ্যাসপার দ্রুত তার দিকে ছুটে যাওয়ার আগেই আকাশে তাকিয়ে দেখল দুইটা বিশাল ড্রাগন ভেসে যাচ্ছে। মিস্টার চ্যানশিং ফিওনার কাছে যাওয়ার চেষ্টা করতেই তাদের ওপর আক্রমণ শুরু হলো। জ্যাসপার বুঝতে পারল এরা সেই ড্রাগন যারা অনেক বছর আগে ভেনাস থেকে বিতাড়িত হয়েছিল। তবে তাদের আচরণ স্পষ্ট করছিল তারা ভেবেছে হেলিকপ্টার আক্রমণের জন্য এসেছে, তাই পাল্টা আক্রমণ করছে। জ্যাসপার জোরে চিৎকার করে বলল, মিস্টার চেনশিং, এখনই ফিওনাকে নিয়ে এখান থেকে চলে যান। এই জায়গাটা এখন আর নিরাপদ নয়। চ্যানশিং দৌড়ে ফিওনার কাছে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু ফিওনা দ্রুত উঠে জ্যাসপারের বুকে চাপটে ধরল। চারপাশে গাছে গাছে আগুন জ্বলছিল। দ্বীপটা যেন এক ভয়াবহ যুদ্ধে রূপ নিয়েছে। জ্যাসপার ফিওনার হাত ধরে বলল, হামিংবার্ড, তুমি যদি এখানে থাকো তাহলে আমি লড়াইয়ে মন দিতে পারবো না। তোমার নিরাপত্তাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্লিজ ফিরে যাও। কিন্তু ফিওনা কেঁদে বলল,
আমি তোমাকে ছাড়তে পারবো না প্রিন্স। তুমি এখানে একা বিপদে থাকবে আর আমি সরে যাব? কখনোই না। দূর থেকে ড্রাগন দুটো আর একবার আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল। জ্যাসপার দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বুঝতে পারল। দ্বীপের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছিল। মিস্টার চ্যান সিং বারবার ফিওনাকে টেনে নিয়ে যেতে চেষ্টা করলেও সে নড়তে রাজি নয়। ফিওনা বারবার জ্যাসপারের নাম ধরে চিৎকার করছে। তার চোখে আতঙ্ক আর দুঃখের ছাপ স্পষ্ট। জ্যাসপার ততক্ষণে ড্রাগন রূপ ধরে ড্রাগন দুটির সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছিল। আগুন আর ধোঁয়ার কুণ্ডলী ভরে উঠছিল চারপাশে। ফিওনার চিৎকার তার মনোযোগ বিচলিত করছিল, কিন্তু সে জানতো এই মুহূর্তে তাকে মনোযোগ ধরে রাখতেই হবে। অনেকক্ষণ তীব্র লড়াইয়ের পর শেষমেশ জ্যাসপার ড্রাগন দুটিকে পরাস্ত করলো। তারা গর্জন করতে করতে দ্বীপের অন্য প্রান্তে পালিয়ে গেল। জ্যাসপার ধীরে ধীরে মানব রূপে ফিরে এলো, কিন্তু তার শরীর ছিল রক্তাক্ত, গলায় আর গালে গভীর ক্ষতচিহ্ন, শরীর জুড়ে আঁচড়ের দাগ। সে কাতর ভঙ্গিতে দাঁড়িয়েছিল, তার নিঃশ্বাস ভারী। ফিওনা এবার আর নিজেকে আটকে রাখতে পারল না। তার গ্র্যান্ডপা তাকে ধরে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু ফিওনা হাত ছিঁড়ে ছুটে গেল। কয়েকবার মাটিতে হোঁচট খেলেও থামেনি। শেষমেশ জ্যাসপারের কাছে পৌঁছে তার বুকে চাপটে ধরল। তুমি ঠিক আছো প্রিন্স? এত রক্ত কেন? আমি তোমাকে এমন দেখবো ভাবিনি। ফিওনার কণ্ঠ কাঁপছিল, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। জ্যাসপার তার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি ঠিক আছি হামিংবার্ড। ফিওনা জোরে কাঁদতে লাগলো, আর জ্যাসপার তাকে শান্ত করার চেষ্টা করছিল। দ্বীপের আকাশে ঘন ধোঁয়া আর দূর থেকে ড্রাগনের আগুন পুড়ে যাওয়া গাছপালার ভেতর লড়াইয়ের প্রথম রাউন্ড শেষ হলেও উত্তেজনা থামেনি। পরিস্থিতি ক্রমেই আরো বিপজ্জনক হয়ে উঠছিল। এই বিশৃঙ্খলার মধ্যেই জ্যাসপার ফিওনাকে কঠোরভাবে নির্দেশ দিল, হেলিকপ্টারে ওঠো এখনই। তোর কণ্ঠে তীব্র দৃঢ়তা, কিন্তু ফিওনা জ্যাসপারের প্রতি এমনভাবে জড়িয়ে ধরল যেন তাকে ছাড়ার প্রশ্নই আসে না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ফিওনার কণ্ঠে ছিল ভীষণ ভালোবাসা আর অবিশ্বাস্য জেদ। চ্যান সিং পরিস্থিতি সামলাতে ফিওনাকে পুনরায় টেনে হেলিকপ্টারে তুলতে চাইছিল, কিন্তু ফিওনা বারবার তাদের বাঁধন আরো শক্ত করছিল। জ্যাসপারের চারপাশেই তার চোখে যেন স্পষ্ট বার্তা, জ্যাসপার ছাড়া সে নিরাপদ থাকতে চায় না। জ্যাসপার এক মুহূর্তের জন্য ফিওনার চোখের দিকে তাকালো। সেখানে ছিল ভালোবাসা, ভয় আর জেদ, সবকিছু একসাথে। সে শান্ত গলায় বলল, হামিংবার্ড, বোঝার চেষ্টা করো, ফিরে যাও, এটা তোমার নিরাপত্তার জন্য। কিন্তু ফিওনা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আমার নিরাপত্তা প্রিন্স। আমি তোমাকে আর একবারও হারাতে পারবো না। এদিকে দ্বীপের আকাশে ধোঁয়ার কুণ্ডলী ঘন হতে লাগলো। আগুনে চলতে থাকা গাছগুলো থেকে লেলিহান শিখা আলো ছড়িয়ে পড়ছিল। জ্যাসপার বুঝতে পারল পরিস্থিতি আর হাতের বাইরে যেতে দেরি নেই। চ্যান সিং একবার আবার ফিওনাকে টানতে গিয়ে বললেন, ফিওনা, সময় নেই, আমাদের এখন এখান থেকে যেতে হবে। কিন্তু ফিওনা তার দাদার হাত ছাড়িয়ে দিয়ে জ্যাসপারের দিকে ফিরে দাঁড়ালো, চোখ ভেজা কিন্তু কণ্ঠে দৃঢ়তা। তোমাকে একা রেখে আমি কোথাও যাব না প্রিন্স। ঠিক তখনই ভূমিকম্পের মতো কেঁপে উঠল পুরো দ্বীপ। আকাশে ভেসে উঠল আগুনের বিশাল গোলা। জ্যাসপার বুঝলো তাদের সময় শেষ হয়ে আসছে। সে চিৎকার করে বলল, মিস্টার চেং সিং, তাকে নিয়ে এখান থেকে চলে যান এখনই। কিন্তু ফিওনা দাঁড়িয়ে ছিল জ্যাসপারের সামনে, যেন তাকে ছাড়ার জন্য প্রস্তুত নয়। জ্যাসপার একটা দীর্ঘশ্বাস ফেলল। পরিস্থিতি যে কতটা জটিল হয়ে উঠেছে সেটা তার চেয়ে ভালো কেউ জানে না, কিন্তু এই মুহূর্তে তার লক্ষ্য ছিল একটাই, ফিওনার সুরক্ষা। ড্রাগনদের গর্জনে পুরো দ্বীপ কেঁপে উঠছিল। আকাশে ঘন কালো মেঘ জমে উঠেছে, আর আগুনের ছটা চারপাশকে জ্বালিয়ে দিচ্ছে। জ্যাসপার নিজের রূপান্তর শুরু করলো, তার ড্রাগন রূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল। ফিওনা বারবার তার বুকে জড়িয়ে ধরে বলছিল, আমি তোমাকে একা বিপদে রেখে যেতে পারবো না প্রিন্স। জ্যাসপার গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, হামিংবার্ড, আমার জন্য এই একবার কথা শোনো। তোমাকে এখানে রাখলে আমি পুরো শক্তি দিয়ে লড়াই করতে পারবো না, তুমি চলে যাও। ফিওনা মাথা নেড়ে কাপা কণ্ঠে বলল, না, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, মরে গেলেও না।
ঠিক তখনই আকাশ ফেটে যেন আরো ভয়ঙ্কর ড্রাগনের গর্জন শোনা গেল। চারপাশে আগুনের বড় বড় গোলা পড়তে লাগলো। কয়েকটি ড্রাগন ইতিমধ্যেই নেমে এসেছে। তাদের লাল চোখ আর আগুনের নিঃশ্বাস দেখে বোঝা যাচ্ছিল এ লড়াই সহজ হবে না। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার হাত ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ফিওনা তাকে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছিল যে জ্যাসপারের শক্তিও ব্যর্থ হচ্ছিল। সে চিৎকার করে বলল, মিস্টার চেন সিং, তাকে নিয়ে যান এক্ষুনি। এরা খুব ভয়ঙ্কর, ওরা সবাইকে মেরে ফেলবে। চ্যান সিং আর হুয়াংঝি দ্রুত ফিওনার দিকে এগিয়ে এলো। দুজনে মিলে ফিওনাকে টেনে নিতে শুরু করলো, কিন্তু ফিওনা বারবার তাদের হাত থেকে ছুটে আসার চেষ্টা করছিল। তার মুখে ছিল কাপা কণ্ঠ আর অশ্রু ভেজা চোখ। প্রিন্স, আমাকে যেতে দিও না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। জ্যাসপার ফিওনার দিকে শেষবারের মতো গভীরভাবে তাকালো। তার চোখে ছিল বেদনা আর কঠিন সিদ্ধান্তের ছাপ। তারপর সে ড্রাগন রূপে রূপান্তরিত হয়ে আকাশে উড়ে গেল। ফিওনা চিৎকার করে বলছিল, প্রিন্স, আমি তোমাকে ছেড়ে এখান থেকে এক পাও নড়বো না। চ্যান সিং আর হুয়াংঝি কাপা হাতে তাকে ধরে রেখেছিল, কারণ তারা জানতো এটাই ফিওনার সুরক্ষার একমাত্র উপায়। আর আকাশে জ্যাসপার ড্রাগনদের সাথে এক মহারণে লিপ্ত হলো। ড্রাগনদের গর্জনে পুরো দ্বীপ কেঁপে উঠছিল। যখন আকাশে 5টি বিশাল ড্রাগন এসে হাজির হলো, তাদের চোখগুলো ছিল আগুনের মতো লাল, আর পাখার ছায়া যেন পুরো দ্বীপকে ঢেকে ফেলছিল। প্রতিটি ড্রাগন তাদের প্রকাশ করছিল। প্রতিটি ড্রাগন তাদের গর্জনে আর অগ্নিশিখায় চলন্ত শত্রুতা প্রকাশ করছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা প্রতিশোধের জন্য এসেছে। জ্যাসপার ড্রাগন রূপে রূপান্তরিত থাকা অবস্থায় তাদের দিকে গভীরভাবে তাকালো। সে বুঝতে পারল ড্রাকনিসের আদেশে তারা ভেনাস থেকে বিতাড়িত হয়েছিল, আর আজ তারা তার সেই কারণেই জ্যাসপারের উপর হামলা চালাতে চাচ্ছে। তাদের শত্রুতা যেন কোনো ব্যক্তিগত দ্বন্দ্বের ফল, আর জ্যাসপার এতে দিশেহারা হতে লাগলো। তবে জ্যাসপার নিজেকে ভেঙে পড়তে দিতে চাইল না। তার ভয়ের কারণ ছিল ফিওনা, যার নিরাপত্তা নিয়ে সে চিন্তিত ছিল। সে জানতো যদি যুদ্ধ শুরু হয় তাহলে ফিওনার জন্য তা কতটা বিপজ্জনক হতে পারে। তার মনে হয়েছিল যদি সে নিজেকে রক্ষা না করে তাহলে ফিওনার জীবনও হুমকির সম্মুখীন হতে পারে। ড্রাগনদের গর্জন আরো শক্তিশালী হয়ে উঠছিল, আর জ্যাসপারের মাঝে একটি স্থিরতা খুঁজছিল। তার মনের মধ্যে একটি সংকল্প ছিল, যা হোক না কেন সে ফিওনাকে রক্ষা করবে। আর তখন জ্যাসপার ড্রাগনদের দিকে নজর রেখে নিজের শক্তি একত্রিত করতে শুরু করলো। তার গর্জন যেন আকাশের বুকে বাজের মতো প্রতিধ্বনিত হচ্ছিল, আর সে প্রস্তুতি নিচ্ছিল আজকের এই লড়াইয়ে সে কেবল নিজের নয় বরং ফিওনার জীবনও রক্ষার সংকল্প নিয়েছে। জ্যাসপার তখন আকাশে লড়াই করছিল। তখন মিস্টার চ্যান সিং আর হুয়াংঝি ফিওনাকে হেলিকপ্টারের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন। তাদের মুখে উদ্বেগের ছাপ ছিল, কারণ তারা জানতো ফিওনাকে রক্ষা করা কতটা জরুরি। হঠাৎ করেই 5টি ড্রাগন আক্রমণ শুরু করলো। তাদের বিশাল শরীরের সাথে জ্যাসপারের সংঘর্ষ হলো। একটি ড্রাগনের আক্রমণের ফলে জ্যাসপারের একটি বড় গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে আছড়ে পড়ল। ফিওনার হৃদয়ে যেন বিদারক ধাক্কা লেগে গেল। সে চিৎকার করে উঠল প্রিন্স, আর তার দিকে ছুটে আসতে চাইলো, কিন্তু চ্যান সিং দ্রুত তাকে ধরে রাখলেন। না ফিওনা, ওখানে যেও না। চ্যান সিং এর কণ্ঠে অশান্তি ছিল। ফিওনার চোখে জল জমে গেল। সে বুঝতে পারছিল না কিভাবে সে তার ভালোবাসাকে রক্ষা করতে পারে। আমি কি কিছুই করতে পারবো না আমার প্রিন্সের জন্য? সে আর্তনাদ করলো। হুয়াংঝি ফিওনাকে শান্ত করার চেষ্টা করলেন। আমরা তাকে সাহায্য করতে পারবো, কিন্তু তুমি যদি এখানে থাকো তাহলে তুমি বিপদের সম্মুখীন হবে। অন্য উপায় ভাবতে হবে। কিন্তু ফিওনার চোখে ছিল দৃঢ়তা। আমি তাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। সে চিৎকার করে বলল। তার প্রতিটি শব্দ যেন তার প্রেমের শক্তি প্রকাশ করছিল। জ্যাসপার তার দুর্বল মানব শরীর থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ানো। এক মুহূর্তের জন্য সে আকাশের দিকে তাকালো। তারপর তার অন্তরের শক্তি সঞ্চয় করে আবারও ড্রাগন রূপে ফিরে এলো। বিশাল আকৃতির ড্রাগন হিসেবে সে আকাশে উঠতে লাগলো। চেতনাতে গর্জন আর আগুনের শিখা নিয়ে যুদ্ধের ময়দানে সে প্রাণ দিতে প্রস্তুত ছিল। তবুও হার মানবে না, কারণ সে ড্রাগন প্রিন্স, যা রক্তে প্রবাহিত হচ্ছে যুদ্ধের ইতিহাস এবং বীরত্বের গল্প। ফিওনা দ্রুত সিদ্ধান্ত নিল। মিস্টার চ্যান সিং এর দিকে তাকিয়ে বলল, গ্র্যান্ডপা, হেলিকপ্টারে ওঠো।
তার কণ্ঠে ছিল দৃঢ়তা এবং সংকল্প। দ্রুততার সঙ্গে সে নিজেই হেলিকপ্টারে উঠল। হেলিকপ্টারটি শক্তি নিয়ে উড্ডয়ন করছিল, কিন্তু ফিওনার মনে ছিল জ্যাসপারের জন্য উদ্বেগ। তার চিন্তা ছিল কেবল একটাই, প্রিন্সেসকে রক্ষা করতে হবে। সে যতদূর হোক, এই মুহূর্তে সবকিছু তার জন্য স্পষ্ট ছিল। লড়াই শুরু হয়ে গেছে এবং সে প্রস্তুত ছিল। ফিওনা জানতো এটি সাধারণ কোনো হেলিকপ্টার নয়, দ্বীপের সাইলেন্সে প্রবেশ করার মতো বিশেষ প্রযুক্তিতে সজ্জিত একটি যুদ্ধের হেলিকপ্টার। বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাদের প্র্যাকটিক্যাল ক্লাসে এই হেলিকপ্টারের উচ্চ প্রযুক্তির অস্ত্র ও অপারেশন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলেন। এই যন্ত্রের গোপন শক্তি ছিল বিরুদ্ধ বাতাস ও শব্দ শোষণের ক্ষমতা, যা তাদের সুরক্ষা দেবে। পাইলটের সিটে বসা হুয়াংঝি আধুনিক প্রযুক্তির সঙ্গে মেশানো একটি জটিল কন্ট্রোল প্যানেল ব্যবহার করে হেলিকপ্টারটিকে আকাশে নিয়ে গেল। ফিওনা পাশে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে মনোযোগ দিল। যখন হেলিকপ্টারটি উচ্চতায় উঠতে শুরু করলো, তখন সে সেই লেজার সিস্টেমের দিকে তাকালো, যা উন্নত টার্গেটিং প্রযুক্তি দিয়ে সজ্জিত ছিল। একটি কমান্ডের মাধ্যমে ফিওনা অস্ত্রের বোতাম চাপলো, আর সাথে সাথে হেলিকপ্টারের বাহির থেকে একটি প্যাম্পিং সাউন্ড শোনা গেল। অস্ত্রগুলি কার্যকরভাবে গুলি ছুটতে শুরু করলো, আর প্রতিটি গুলি দ্রুততার সাথে শত্রু ড্রাগনের দিকে যেতে লাগলো। যুদ্ধক্ষেত্রে তার আত্মবিশ্বাস ও কৌশল যেন একত্রিত হয়ে নতুন শক্তি এনে দিল। জ্যাসপার ড্রাগন রূপে উঠতে উঠতে ফিওনার দিকে তাকালো। তার চোখে ছিল গর্ব ও আশ্চর্য, কিন্তু এই মুহূর্তে তার হতাশা ছিল। চ্যানসিং তখন ফিওনাকে লক্ষ্য করে চেঁচিয়ে বললেন, ফিওনা, তুমি কি করছো? জানতো আমি আমার প্রিন্সকে রক্ষা করব। ফিওনা দৃঢ় কণ্ঠে বলল। তার মধ্যে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছিল, যেন সে জানতো এই যুদ্ধে তার উপস্থিতি অপরিহার্য। চ্যানসিং তখন সংকেত দিলেন, হুয়াংজি, লেফট, রাইট। হেলিকপ্টারটি তাৎক্ষণিকভাবে কৌশলীভাবে পিভট করলো, আর ফিওনা দ্রুততার সাথে সেই লেজার সিস্টেম থেকে আবার গুলি চালাতে শুরু করলো। গুলিও ড্রাগনের আগুনের মধ্যে সমন্বয়ের সৃষ্টি করে। সে তার লক্ষ্য ঠিক করতে লাগলো, জ্যাসপারকে রক্ষা করে। যুদ্ধের ময়দান ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল। এই উত্তপ্ত পরিবেশে ড্রাগনদের ক্ষিপ্ত আচরণ আরো বেড়ে গেল। তারা বিশাল অগ্নিশিখা নিয়ে হেলিকপ্টারের দিকে ঝাঁপিয়ে পড়তে লাগলো। ফিওনার চোখ ঝলমল করলো। সে তৎক্ষণাৎ বলল, মিস্টার জি, লেফট। হুয়াংঝি পাইলট সিটে তার নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করলো। হেলিকপ্টারটি দ্রুত বাম দিকে ঝুঁকে পড়ল। অবরুদ্ধ বাতাসে চিৎকার করে বেরিয়ে আসা ড্রাগনদের অগ্নিরাশির মধ্যে থেকে বেরিয়ে আসতে পেরে ফিওনার হৃদয়ে তাজা শক্তি অনুভব হচ্ছিল। ফিওনার হেলিকপ্টার থেকে জ্যাসপার ড্রাগন রূপের পাশেই অবস্থান করেছে। তারা এক অপরের দিকে তাকালো। ফিওনার চোখে ছিল দৃঢ় সংকল্প। সে ইশারায় বুঝালো একসাথে লড়াই করতে হবে। জ্যাসপার এক মুহূর্তে সিদ্ধান্ত নিল আগুনের গোলা ও দগ্ধ অগ্নিশিখার সঙ্গে লড়াই করার জন্যে। তার মনোবল চাঙ্গা হয়ে উঠল। সে আকাশে এক বিশাল বিস্ফোরণের মতো অগ্নিশিখার মুখোমুখি দাঁড়িয়ে ফেলে, আর একটি বড় আগুনের গোলা তৈরি করে ছুঁড়ে মারল ড্রাগনদের দিকে। এদিকে ফিওনা হেলিকপ্টারের অস্ত্র থেকে তীব্র গতিতে গুলি ছুটছিল। প্রতিটি গুলি নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করছিল। ড্রাগনটা যখন আগুনের শিখা ছড়িয়ে দিতে ব্যস্ত ছিল, তখন ফিওনার গুলি তাদের হামলার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। ড্রাগনদের হামলা যখন তীব্রতর হচ্ছিল, তখন একের পর এক গুলি জ্যাসপারের আগুনের গোলার সাথে মিলিয়ে একটি ভয়ঙ্কর সংঘর্ষ তৈরি করছিল, যেন আকাশে বিশাল রণাঙ্গনের সৃষ্টি হয়েছিল। ফিওনা আর জ্যাসপার একসাথে সমান্তরালে লড়াই করছিল। তাদের সমন্বিত আক্রমণ ড্রাগনদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল। দুই পক্ষের মধ্যে সৃষ্টি হলো ভয়ঙ্কর বিস্ফোরণ, যা আকাশে এক ভিন্ন শোরগোল সৃষ্টি করলো। ফিওনা এবং জ্যাসপার উভয়ই প্রাণপণে লড়াই করছিল। তাদের হৃদয়ে ছিল একটিমাত্র উদ্দেশ্য, নিজেদের ও নিজেদের ভালোবাসার রক্ষা করা। ড্রাগনটা অবশেষে পরাস্ত হয়ে একে একে মাটিতে আছড়ে পড়ল। যুদ্ধের প্রমাণ হয়ে তাদের বিশালাকার শরীরগুলো জমিতে ছড়িয়ে পড়ল। এই যুদ্ধে সুগার পাওয়ার ব্যবহার করে জ্যাসপারের শক্তি অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। ক্লান্তি ও অসুস্থতায় সে এক মুহূর্ত মাটিতে নেমে এলো। সবকিছু অন্ধকার হতে লাগলো। ফিওনার নির্দেশে হুয়াংঝি হেলিকপ্টার নিচে নামাতে লাগলো। হেলিকপ্টার নামতেই ফিওনা দৌড়ে গিয়ে জ্যাসপারকে জড়িয়ে ধরলো, যেন সে তার শক্তি খুঁজে পায়। জ্যাসপারের গালে ও কপালে পরপর অনেকগুলো চুমু খেয়ে গেল।
জ্যাসপারও কিছুক্ষণ পর পর চুমু দিল ফিওনাকে। এই মুহূর্তে এথিরিয়ান, আলবিরা এবং থারিনিয়াস বহু আগে ভেনাস থেকে রওনা দিয়েছে। তারা কাছে চলে এসেছে আর জ্যাসপারের স্মার্ট ঘড়িটি সিগন্যাল দিচ্ছে যে তারা প্রায় পৌঁছেছে। তবে জ্যাসপার নিজেকে একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করলো। এক মুহূর্ত না ভেবে সে বলল, এবার তো ফিরে যাও হামিংবার্ড। তার চোখে জল জমে গেছে, যা সে কোনোভাবে আটকাতে পারছিল না। ফিওনা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন প্রিন্স? এখন কেন আমাকে পাঠিয়ে দিচ্ছ? কেন আমাকে নিজ থেকে দূরে সরিয়ে দিচ্ছ? জ্যাসপার তার ক্লান্ত মুখে কিছুটা নিঃশ্বাস নিয়ে বলল, তুমি মানবী আর আমি ড্রাগন। তোমার আমার জগৎ আলাদা, তোমার আর আমার জীবন আলাদা। আমরা কখনোই এক হতে পারবো না। যদি হই তবে একজনকে মরতে হবে, আর আমি মরলেও আমার দুঃখ নেই, কিন্তু তুমি। এই কথাগুলি ফিওনার হৃদয়ে যেন আঘাত হেনেছিল। সে অনুভব করলো তাদের মধ্যে এক গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও এক অদৃশ্য দেওয়াল তাদের মধ্যে দাঁড়িয়ে আছে। শোক, ভালোবাসা আর বিচ্ছেদ সবই তার মনে ভিড় করে উঠল। ফিওনা তখন ক্রন্দনরত কণ্ঠে প্রশ্ন করলো, প্রিন্স, তুমি আমাকে ভালোবাসো না, তাই না? আমাদের মধ্যে এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি কিভাবে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? জ্যাসপারের মুখটি টনটন করতে লাগলো ফিওনার প্রশ্নের চাপের কাছে। তার ভেতরকার দ্বন্দ্ব ক্রমশই গভীর হয়ে উঠছিল। সে ধীরে ধীরে বলল, হামিংবার্ড, আমি তোমাকে দূরে সরিয়ে দিতে চাই না, কিন্তু আমার প্রথম অগ্রাধিকার হলো তোমার বেঁচে থাকা। ফিওনার চোখে আগুন জ্বলে উঠল। আমাদের সম্পর্ক কি তোমার কাছে কোনো মূল্য নেই? যদি আমাদের মিলন লেখা থাকতো, তাহলে কেন সৃষ্টিকর্তা দুটো ভিন্ন জগতের ভিন্ন জীবের মধ্যে ভালোবাসার সঞ্চার করলো? এই প্রেম, এই অনুভূতি, এটা আমাদের হৃদয়ের জোড়া। জ্যাসপার বলল, তার গলার স্বরে এক ধরনের তীব্রতা ছিল। কিন্তু আমাদের জগৎ আলাদা। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তুমি পৃথিবীর একজন মানবী আর আমি ভেনাসের একজন ড্রাগন। আমাদের পথ পৃথক। ফিওনার চোখের কোণে জল জমে এলো। কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই। তুমি কি জানো আমি কিভাবে বাঁচবো তোমায় ছাড়া? আমার জীবন তোমার সঙ্গেই পূর্ণতা পায়। জ্যাসপার কিছুক্ষণের জন্য চুপ হয়ে রইল। মনে হচ্ছিল তার নিজের অনুভূতিগুলোর মধ্যে লুকিয়ে থাকা গভীরতার কাছে হার মেনে যাচ্ছে। কিন্তু সে জানতো ফিওনার বেঁচে থাকা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই তুমি ভালো থাকো। আমি তোমাকে ভালোবাসি হামিংবার্ড, কিন্তু আমাদের পথ ভিন্ন। ফিওনার হৃদয় ভেঙে যাচ্ছিল। কিন্তু আমি তোমার জন্য সব করতে প্রস্তুত। আমি তোমাকে হারাতে চাই না। আমাদের মিলন কিভাবে ভেঙে যাবে? জ্যাসপারের কণ্ঠে একটি দুঃখের ছোঁয়া ছিল। আমি জানি আমাদের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু আমাদের ভাগ্য ভিন্ন। তোমাকে রক্ষা করতে আমাকে দূরে থাকতে দাও। অন্তত তুমি নিরাপদে থাকবে। দুই জগতের প্রেমিকের মধ্যেকার কথোপকথনটি এক ভিন্ন মাত্রায় পৌঁছে গেল। চারপাশে এক সাদা মেঘের আচ্ছাদন, আর তাদের হৃদয়ের মধ্যে যেসব অনুভূতি ছিল সেগুলো যেন সবকিছু ছাপিয়ে যাচ্ছিল। কিন্তু তারা জানতো তাদের মাঝে যে অদৃশ্য প্রাচীর, সেটি পার হতে পারবে না। ঠিক তখনই একটি শক্তিশালী বাতাস বয়ে গেল, যেন তাদের প্রেমের গল্পের প্রতিধ্বনি তুলে ধরছিল, একটি নতুন সম্ভাবনার দিকে তাদের ঠেলে দিতে। জ্যাসপার মিস্টার চ্যানসিংকে ইশারা করলো, কিন্তু ফিওনা তখন যেন সময় থেমে গেছে এমন অনুভূতি নিয়ে জ্যাসপারকে শক্ত করে আঁকড়ে ধরল। তার চোখের কোণে অশ্রুর স্রোত বয়ে গেল আর সে ডুকরে কেঁদে উঠল। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না প্রিন্স। আমাকে দূরে সরিয়ে দিও না। সে বলে উঠল, তার কণ্ঠে শূন্যতা এবং আতঙ্ক। যদি তোমার কাছে থাকলে আমার মৃত্যু হয়, তবে তোমার বুকের মধ্যেই আমাকে মরতে দাও। আমি পরম শান্তিতে মরবো। কিন্তু তোমার থেকে দূরে গেলে আমি কঠিন যন্ত্রণা পেয়ে মরবো। আমি বাঁচবো না। জ্যাসপারের হৃদয় থমকে গেল। ফিওনার কথাগুলো যেন তার প্রাণের গভীরে প্রবেশ করলো। তার চোখে অশ্রু ঝরে পড়ল, লাল রক্তবর্ণ অশ্রু। এক হাতে সে তা মুছে ফেললো, কিন্তু অনুভূতিগুলোকে নিঃশব্দে প্রতিফলিত করতে পারছিল না। হামিংবার্ড, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আর আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমি চাই না তোমার কিছু হোক। তোমার জন্য এই ত্যাগ আমাকে করতেই হবে। তুমি নিরাপদ থাকলে আমি বাঁচবো। ফিওনা জ্যাসপারের চোখে চোখ রেখে বলল, তুমি তো বলেছিলে, আমাকে প্রমিস করেছিলে, তুমি তো বলেছিলে তোমার জন্য আমাকে আর কখনো কাঁদতে হবে না। আমি তোমাকে ভেবে আর কখনো কষ্ট পাবো না। তাহলে কেন তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো? জ্যাসপার মুখে কোনো কথা আসছিল না।
জ্যাসপার কিছু একটা ভেবে হঠাৎ ফিওনার কানের নিচে 2 আঙ্গুল দিয়ে চাপ দিতে শুরু করলো। তার আঙ্গুলগুলো একটি বিশেষ পয়েন্টে আঘাত করছিল, যা মানবদেহের স্নায়ুতন্ত্রের সাথে সংযুক্ত ছিল। এই পয়েন্টটি চন্দ্রপদ্ম নামক একটি নাড়িতে অবস্থান করে, যা অতি সংবেদনশীল এবং দ্রুত উত্তেজিত হয়। জ্যাসপার জানতো এই পদ্ধতি ব্যবহার করে সে ফিওনাকে সাময়িকভাবে অজ্ঞান করতে পারবে। সে তার শক্তি কাজে লাগিয়ে ধীরে ধীরে চাপ বাড়িয়ে দিল। মুহূর্তের মধ্যেই ফিওনার চোখে অস্পষ্টতা ছড়িয়ে পড়তে শুরু করলো এবং সে অজ্ঞান হয়ে পড়ল জ্যাসপারের বুকে। মিস্টার চ্যানসিং এগিয়ে আসতে চাইলে জ্যাসপার হাতের ইশারায় তাকে থামিয়ে দেয়। তার মুখে একটি তীব্র সিদ্ধান্তের ছাপ ফুটে ওঠে। সে জানতো ফিওনার নিরাপত্তা তার জন্য সবকিছু। নিজেই ফিওনাকে কোলে তুলে নিয়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। সেখানকার পরিবেশে এক ধরনের উদ্বেগ আর তীব্রতা বিরাজ করছিল। হেলিকপ্টারের সিটে সযত্নে ফিওনাকে শুইয়ে দেয়। তার চেহারায় গভীর চিন্তার ছাপ ছিল। কিছুক্ষণ অশ্রুসিক্ত নয়নে ফিওনাকে দেখার পর হঠাৎ করেই তার মন একটি অদ্ভুত সংকল্প নিয়ে দোলা খেতে থাকে। সে ফিওনার গলার লকেটটি খুলে ফেলে, যেটা সে নিজেই ফিওনাকে দিয়েছিল। লকেটটি অমূল্য ছিল, এতে ফিওনার সঙ্গে তাদের প্রেমের প্রতীক খোদাই করা ছিল। জ্যাসপার জানতো লকেটটি তার জন্য শুধুমাত্র একটি অলংকার নয়, বরং তাদের সম্পর্কের গভীরতার একটি চিহ্ন। সে বুঝতে পারছিল এই পদক্ষেপ তার জন্য কঠিন, কিন্তু ফিওনার বেঁচে থাকা তার কাছে সবকিছুর উপরে ছিল। লকেটটি তার হাতে নিয়ে জ্যাসপার অনুভব করলো যেন তার হৃদয় থেকে একটি অংশ আলাদা হয়ে গেছে। সে এটি ধীরে ধীরে খোলার চেষ্টা করে, যেন এটি তার আবেগের একটি উন্মোচন হয়ে উঠুক। হেলিকপ্টারের সিটে শুয়ে থাকা ফিওনার নিস্তেজ মুখের দিকে তাকিয়ে জ্যাসপার গভীর শ্বাস নিল। তার চোখে ভেসে উঠল তাদের প্রথম দেখা, সেই মুহূর্তগুলো যখন ফিওনা তার কাছে প্রথমে রহস্যময় মানবী ছিল, পরে হয়ে উঠল তার হৃদয়ের গভীরতম অনুভূতির কেন্দ্র। কিন্তু আজ সে সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, তার নিজের ভালোবাসার থেকেও। জ্যাসপার ধীরে ধীরে লকেটটি খুলল। লকেটের ভিতরে থাকা ডিভাইসটি সক্রিয় করতেই একটি ক্ষুদ্র নীল আলো জ্বলে উঠল। ভেনাসে জ্যাসপার তৈরি করেছিল এই প্রযুক্তি, একটি অত্যাধুনিক স্মৃতি সংগ্রহ ডিভাইস, যা কোনো ব্যক্তির মস্তিষ্কের নির্দিষ্ট স্মৃতিগুলো ক্যাপচার করে রাখতে পারে। সেদিন যখন ভেনাসের ফিওনা অজ্ঞান হয়ে গিয়েছিল, সেদিন জ্যাসপার ডিভাইসটি ফিওনার মস্তিষ্ক থেকে জ্যাসপারের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের স্মৃতিকেই সযত্নে তুলে নিয়ে লকেটের মধ্যে সংরক্ষণ করেছিল। আজ সেই লকেট খুলে ফেলে জ্যাসপার নিশ্চিত করলো যে ফিওনার মস্তিষ্ক থেকে তার অস্তিত্ব সম্পূর্ণরূপে মুছে গেছে। জ্যাসপার তার আঙ্গুল দিয়ে ফিওনার গাল স্পর্শ করলো। তার কণ্ঠস্বর ভারী হয়ে গেল। আমি আমার প্রমিস রেখেছি হামিংবার্ড। আর কখনো তুমি আমাকে ভেবে কাঁদবে না, আর কখনো আমার জন্য তোমার কোনো কষ্ট হবে না। তোমার স্মৃতিতে আর কোনোদিনও জ্যাসপার অরিজিন থাকবে না। আমি শুধু চাই তুমি ভালো থেকো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। তারপর জ্যাসপার ধীরে ধীরে ফিওনার কপালে, গালে, ঠোঁটে শেষবারের মতো চুমু খেলো। প্রতিটি চুমু যেন বিদায়ের এক একটি চিহ্ন। তার হৃদয় ভেঙে পড়লেও সে জানতো এটাই সঠিক। মিস্টার চ্যান সিং ধীরে ধীরে এগিয়ে এসে জ্যাসপারের কাঁধে হাত রাখলেন। তার চোখেও জল ছিল। তিনি বললেন, আমি সবসময় ভেবেছিলাম এই পৃথিবীতে ফিওনাকে আমার চেয়ে বেশি ভালো কেউ বাসতে পারবে না, কিন্তু আজ আমি বুঝলাম এই মহাবিশ্বে যদি কেউ তাকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে, সেটা তুমি। তোমার এই ত্যাগ তার জন্য এক অমূল্য উপহার। জ্যাসপার এক মুহূর্ত চুপ থেকে হালকা মাথা নাড়ল। তার ভালো থাকা নিশ্চিত করাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। বিদায় মিস্টার চেন সিং, ফিওনার খেয়াল রাখবেন। তারপর জ্যাসপার ধীরে ধীরে পিছনে সরে দাঁড়ালো। ফিওনার জীবন থেকে তার নাম মুছে গেলেও তার ভালোবাসার স্মৃতি থেকে যাবে মহাজাগতিক বাতাসে চিরকাল। হেলিকপ্টারটি ক্রমশ আকাশে মিলিয়ে যেতে লাগলো। জ্যাসপার স্থির দাঁড়িয়ে রইল দ্বীপের তীর ঘেঁষে। তার বিশাল দেহ মনে হলেও মুহূর্তেই ভঙ্গুর মনে হচ্ছিল। হেলিকপ্টারের ছোট হতে থাকা আকারের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সেই আকাশের দূরত্বটা তার হৃদয়ের ভিতরে শূন্যতার প্রতিচ্ছবি। তার চোখে লাল রক্তবর্ণ অশ্রু অনবরত গড়িয়ে পড়ছিল। পৃথিবীর বাতাসে সেই অশ্রু শুধু দুঃখের প্রতীক হলেও যদি এটা ভেনাসে হতো, তবে এতক্ষণে তার তীব্র শক্তি পুরো ভূমি কাঁপিয়ে তুলত। তার কষ্টের তেজে হয়তো ভেনাসের মাটিতে ভূমিকম্প সৃষ্টি হতো, কিন্তু এখানে
পৃথিবীতে তার শক্তি শুধু নীরব চোখের জলে সীমাবদ্ধ। বাতাসে তার দীর্ঘশ্বাস মিশে যাচ্ছিল, যেন মহাবিশ্বেও এই ব্যথার ভার অনুভূত হচ্ছে। হামিংবার্ড, জ্যাসপার ফিসফিস করে বলল, তার কণ্ঠ ভারী আর গভীর। আমি চাইনি এভাবে আমাদের সম্পর্ক শেষ হোক, কিন্তু তোমার ভালো থাকার জন্য এটাই করতে হলো। তার চারপাশের সমুদ্রের গর্জন যেন তার মনের গভীর যন্ত্রণার প্রতিধ্বনি। জ্যাসপার কিছুক্ষণ আর কিছু না বলে দাঁড়িয়ে রইল। তার চোখে ততক্ষণে ব্যথার শেষ বিন্দুটুকু নিয়ে ফিওনার হেলিকপ্টারটি দৃষ্টির অগোচরে হারিয়ে গেল। এরপর সে ধীরে ধীরে পিছনে সরে দাঁড়ালো। দ্বীপের মাটি তখনও তার দুঃখের স্মৃতিকে আঁকড়ে ধরে থাকলো, আর প্রশান্ত মহাসাগরের ঢেউগুলো তার বিদায়কে শ্রদ্ধা জানিয়ে যেন নীরবে বয়ে চলল।